সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন ছিলে তোমরা? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং সবাই বাসায় অবস্থান করছো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো কলেজের পক্ষ থেকে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি সাদিয়া চৌধুরী, প্রভাষক অর্থনীতি বিভাগ এম শাহুল চৌধুরী ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। গত পর্বের ক্লাসে আমরা অর্থনীতি প্রথম পত্রে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম, তবুও আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। আমি প্রথম ক্লাসে তোমাদের উৎপাদনের উপকরণ এবং উৎপাদন অপেক্ষক নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন নিয়ে আলোচনা করব। প্রথমত আমি যে বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। আমরা উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে যখন সময়ের ভিত্তিতে উৎপাদন অপেক্ষককে শ্রেণীবিভাগ করব, সেক্ষেত্রে দুই প্রকার উৎপাদন অপেক্ষক আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলতে আমরা কি বুঝি? তোমরা নিশ্চয় জানো উৎপাদন অপেক্ষক হচ্ছে উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের পরিমাণে যে নির্ভরশীলতা, প্রযুক্তিগত সম্পর্ক, সেটাই হচ্ছে উৎপাদন অপেক্ষক। তাহলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কি হবে? স্বল্পকালে উৎপাদনের পরিমাণ এবং উৎপাদনের উপকরণের সাথে যে প্রযুক্তিগত সম্পর্ক থাকে, যে কারিগরি সম্পর্ক থাকে, তাকে আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলব। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্বল্পকাল বলতে কি বোঝায়? স্বল্পকাল হচ্ছে এমন একটা সময় যখন কোনো ফার্ম বা শিল্প কোনো দ্রব্য উৎপাদনে নিয়োজিত স্থির উপকরণগুলো পরিবর্তন না করে পরিবর্তনশীল উপকরণ পরিবর্তন করে তার উৎপাদন বাড়াতে পারে বা কমাতে পারে। অর্থাৎ এক্ষেত্রে স্থির উপকরণগুলোকে পরিবর্তন করা হয় না, কিন্তু পরিবর্তনশীল উপকরণ পরিবর্তন করে উৎপাদনের পরিমাণ পরিবর্তন করা হয়। তাহলে আমরা বুঝতে পারছি স্বল্পকালে কিছু উপকরণ স্থির থাকে, কিছু উপকরণ পরিবর্তনশীল থাকে। সেক্ষেত্রে সেই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকটা কেমন হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এটাকে যদি আমরা অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা কি পাবো? ফাংশন অফ এল কে। এটা আমরা উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে দেখেছিলাম। এক্ষেত্রে আমরা দুটো প্রকরণ বিবেচনা করছি। সেক্ষেত্রে এল হচ্ছে শ্রম আর কে হচ্ছে মূলধন। যদি আমরা এক্ষেত্রে মূলধনকে স্থির ধরি, এল কে পরিবর্তনশীল উপকরণ ধরি, তাহলে আমাদের উৎপাদন অপেক্ষকটা হবে ঠিক এরকম। অর্থাৎ যে উপকরণটাকে আমরা স্থির ধরবো সেই উপকরণের উপর একটা বার চিহ্ন দিব। বার চিহ্নের মাধ্যমে এই উপকরণটাকে স্থির বোঝাচ্ছে। যদি আমরা মূলধনকে স্থির ধরি তাহলে মূলধনের উপর বার চিহ্ন দিব, আর যদি শ্রমকে স্থির ধরি তাহলে শ্রমের উপর বার চিহ্নটা দিব। এভাবে যে উৎপাদন অপেক্ষকটা পাবো সেটাকে আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলবো। কিছু শর্তের প্রেক্ষিতে আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষককে চিনতে পারি। প্রথম শর্ত হচ্ছে এক্ষেত্রে স্থির উপকরণ যেটা আছে সেটা পরিবর্তন করা যাবে না, এবং যেহেতু স্থির উপকরণ পরিবর্তন করা যাবে না তাহলে উৎপাদন কৌশলের কোনো পরিবর্তন হবে না। আগে থেকে যে উৎপাদন কৌশল উৎপাদন ক্ষেত্রে ফার্ম বিবেচনা করে আসছে সেই উৎপাদন কৌশল দিয়ে তাকে উৎপাদন করে যেতে হবে। এরপর উৎপাদনের ক্ষেত্রে আমরা একটা বিধির সাথে পরিচিত হব যেটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। এভাবে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেতে পারি। আরেকটু ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য আমরা একটা চিত্রের মাধ্যমে এই জিনিসটা বুঝতে পারি। একটা গ্রাফিক্যাল কার্ডের মাধ্যমে আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষককে দেখানোর চেষ্টা করছি। এক্ষেত্রে ভূমি অক্ষে আমরা শ্রম বিবেচনা করছি আর লম্ব অক্ষে
উৎপাদন বিবেচনা করছি। তার প্রেক্ষিতে যে রেখাটা আমরা দেখব সেটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের মাধ্যমে উৎপাদন। এক্ষেত্রে আমরা দেখছি যখনই আমরা শ্রমের পরিমাণ বাড়াচ্ছি, অর্থাৎ যখন আমার শ্রমের পরিমাণ OL, তখন আমার উৎপাদন হচ্ছে OQ। যখন আমার শ্রমের পরিমাণ OL1, তখন আমার উৎপাদনের পরিমাণ U1। এভাবে যতই আমি শ্রমের পরিমাণ বাড়াতে থাকবো, উৎপাদনের পরিমাণ বাড়তে থাকবে। অর্থাৎ শুধুমাত্র শ্রমের পরিবর্তনীয় উপকরণ যে আমরা শ্রম ধরলাম সেটা পরিবর্তন করে আমরা উৎপাদনটাকে পরিবর্তন করতে পারছি। এই ক্ষেত্রে আমরা কে কে স্থির ধরলাম আর এল কে পরিবর্তনশীল ধরলাম। এভাবে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের চিত্রগত রূপটা আমরা এভাবে বোঝাতে পারি। নিশ্চয়ই তোমরা এখন কিছুটা হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কি সেটা বুঝতে পেরেছো। এবার দ্বিতীয় যে উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, সেটা নিয়ে আলোচনা করব। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে দীর্ঘকালে উৎপাদনের সাথে উৎপাদনের উপকরণের যে সম্পর্কটা থাকে তাকেই দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলা হয়। অর্থাৎ দীর্ঘকালে কিন্তু স্থির উপকরণ আর বিবেচনা করা হয় না। এক্ষেত্রে সকল উপকরণ পরিবর্তনশীল বিবেচনা করা হয়। তুমি চাইলে যেমন শ্রম পরিবর্তন করতে পারবে, তেমনি মূলধনের পরিমাণও পরিবর্তন করতে পারবে। তাহলে দীর্ঘকাল হচ্ছে এমন একটা সময় যে ক্ষেত্রে কোনো ফার্ম বা শিল্প প্রতিষ্ঠান কোনো দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তার নিয়োজিত উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে তার উৎপাদনের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। এক্ষেত্রে স্থির উপকরণ বিবেচনা করা হয় না। যেহেতু স্থির উপকরণ বিবেচনা করা হয় না, সকল উপকরণ পরিবর্তনশীল, তাহলে এক্ষেত্রে উৎপাদন কৌশলেরও পরিবর্তন করা যায়। এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে মাত্রাগত উৎপাদন বিধি সম্পর্কযুক্ত। আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক যেমন চিত্রের রূপ দিয়েছিলাম, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে আমাদের উৎপাদন অপেক্ষকটা হবে এরকম, ফাংশন অফ এল কে। অর্থাৎ এক্ষেত্রে দুটো উপকরণের পরিবর্তনশীল, এই জন্য কোন উপকরণের উপর আমরা কোন রকমের চিহ্ন বার চিহ্ন দিব না। যদি বার চিহ্ন না থাকে তাহলে বোঝা যাবে প্রত্যেকটা উপকরণ এক্ষেত্রে পরিবর্তনশীল হচ্ছে। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে আমাদের যে চিত্রগত রূপটা পাওয়া যায় সেটা হচ্ছে এভাবে। ভূমি অক্ষে আমরা তখন শ্রম নিব আর উলম্ব অক্ষে মূলধন কে নিব। কেননা দুটো উপকরণ যেহেতু পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা উপকরণের পরিবর্তনের প্রেক্ষিতে আমাদের উৎপাদনটা পাওয়া যাবে। এক্ষেত্রে আমরা যে উৎপাদন রেখাটা পাবো সেটা খুবই সম উৎপাদন রেখার প্রেক্ষিতে পাই, যে রেখার মাধ্যমে পাবো সেটা। তাহলে এক্ষেত্রে আমাদের উৎপাদন অপেক্ষকটা হচ্ছে ফাংশন অফ এল কে, এটাকে বলা হয় সম উৎপাদন রেখা। আমরা এখন যদি OL পরিমাণ শ্রম নিয়ে এবং OK পরিমাণ মূলধন নিই, তাহলে আমরা যে উৎপাদনটা পাবো সেটা হবে Q পরিমাণ উৎপাদন। শ্রমের পরিমাণ বাড়িয়ে এবং মূলধনের পরিমাণ বাড়ালে তাহলে উৎপাদনও আবার বেড়ে যাবে। যদি উৎপাদন বাড়ে তখন উৎপাদনের রেখাটা, সম উৎপাদন রেখাটা ডান দিক স্থান পরিবর্তন করবে। আমরা জানি বাম থেকে ডানে নিম্নগামী কোন রেখার ক্ষেত্রে যখনই তার পরিবর্তন হয়, বৃদ্ধি হয়, তখন সেটা ডান দিকে স্থান পরিবর্তন করে, আর যদি হ্রাস পায়, কমে যায়, তখন বাম দিকে স্থান পরিবর্তন করে। তো এক্ষেত্রে আমি যদি শ্রমের পরিমাণ বাড়াই এবং মূলধনের পরিমাণ বাড়াই, তাহলে সেক্ষেত্রে আমার সম উৎপাদন রেখাটা উপরের দিকে স্থান পরিবর্তন করে ডানে চলে আসবে এবং Q1 এরকম করে L1 এবং K1 এর মাধ্যমে আমরা সম উৎপাদন রেখা, নতুন একটা সম উৎপাদন রেখা পাবো। দেখো, যদি L1 পরিমাণ শ্রম নিয়োগ করি এবং K পরিমাণ, OK পরিমাণ মূলধন নিয়োগ করি,
তাহলে আমরা Q1 পরিমাণ উৎপাদন পাচ্ছি, যেটা আগের চেয়ে বেশি। এভাবে দুটো উপকরণই পরিবর্তন করে আমরা উৎপাদন পেয়ে থাকি, অর্থাৎ এক্ষেত্রে কোনো স্থির উপকরণ আমরা পাচ্ছি না। আশা করি তোমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ। এবার উৎপাদনের অন্যান্য যে সকল ধারণা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে ধারণা সেটা হচ্ছে মোট উৎপাদন বা টোটাল প্রোডাক্ট। মোট উৎপাদন, মোট উৎপাদনকে আমরা টিপি দিয়ে নির্দেশ করি, কারণ এটাকে আমরা টোটাল প্রোডাক্ট বলে থাকি, এজন্য সংক্ষেপে আমরা টিপি দিয়ে নির্দেশ করি। তাহলে মোট উৎপাদন কাকে বলবো? মোট উৎপাদন হচ্ছে উৎপাদন ক্ষেত্রে যখন যে কোনো উপকরণের ক্ষেত্রে যদি আমরা বিভিন্ন একক পরিবর্তন করি, বিভিন্ন একক নিয়োগ করি, নিয়োগ করার ফলে যে উৎপাদনগুলো পাই সেই সবগুলো উৎপাদন যোগ করলে আমরা মোট উৎপাদন পেয়ে থাকি। তাহলে এটার সংজ্ঞা হবে উৎপাদন ক্ষেত্রে কোনো উপকরণের বিভিন্ন একক নিয়োগের ফলে যে বস্তুগত উৎপাদন পাওয়া যায় তার যোগফলকে মোট উৎপাদন বলা হয়। যদি আমরা মোট উৎপাদনের ক্ষেত্রে এল এর সাপেক্ষে ধরি, অর্থাৎ শ্রমের সাপেক্ষে ধরি, ধরো উৎপাদন ক্ষেত্রে শ্রম ব্যবহার করলাম, শ্রমের সাপেক্ষে আমরা মোট উৎপাদন ধরবো, তাহলে টোটাল প্রোডাক্ট অফ লেবার হবে, প্রথম যদি একজন লেবার, একজন শ্রমিক ধরো তার প্রথম একক শ্রম দিয়ে 10 একক পরিমাণ উৎপাদন করলো, দ্বিতীয় শ্রমিক তার শ্রম দিয়ে 8 একক পরিমাণ উৎপাদন করলো এবং তৃতীয় শ্রমিক তার উৎপাদন দিয়ে 4 একক পরিমাণ উৎপাদন করলো, 6 একক পরিমাণ উৎপাদন করলো। তাহলে এক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা উপকরণের নিয়োগের ফলে যে উৎপাদনগুলো হলো প্রত্যেকটা উৎপাদন যদি একসাথে যোগ করি তাহলে যে মোট উৎপাদনটা আমরা পাবো সেটা হবে যোগ করলে 24 একক। এভাবে আমরা মোট উৎপাদনটা সূত্রের মাধ্যমে দেখাতে পারি। যদি সেটা মূলধনের মাধ্যমে করি তাহলে তখন হবে টিপি কে। এভাবে যে উপকরণের মাধ্যমে আমরা করব তার ভিত্তিতে এভাবে টিপির সাথে আমরা সেই উপকরণের নাম লিখে রাখতে পারি। পরবর্তীতে মোট উৎপাদন যদি আমরা বুঝে থাকি, এরপর চলে যাচ্ছি গড় উৎপাদনের ক্ষেত্রে। গড় উৎপাদনকে বলা হয় এভারেজ প্রোডাক্ট, এই জন্য এটাকে আমরা এপি দিয়ে প্রকাশ করছি। তাহলে গড় উৎপাদন কাকে বলে? মোট বস্তুগত উৎপাদনকে যদি নিয়োজিত উপকরণের পরিমাণ দিয়ে ভাগ করা হয়, যে ভাগফলটা পাওয়া যায় তাকে বলা হয় গড় উৎপাদন। তাহলে গড় উৎপাদন যদি আমরা শ্রমের প্রেক্ষিতে করি তাহলে কি হবে? এভারেজ প্রোডাক্ট অফ লেবার, সেটা হবে কি মোট উৎপাদনের পরিমাণকে, মোট উৎপাদন ধরো টিপিএল কে যদি যতটুকু আমরা শ্রম দিলাম ততটুকু শ্রমের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে আমরা শ্রমের ভিত্তিতে গড় উৎপাদন পাবো। আর যদি মূলধনের ভিত্তিতে আমরা বের করতে চাই তাহলে আমরা কি লিখবো? এপি কে ইজ ইকুয়াল টু টিপি কে বাই কে। এভাবে প্রত্যেকটা উপকরণের প্রেক্ষিতে আমরা গড় উৎপাদনটা বের করতে পারি। আমরা প্রথম ক্ষেত্রে মোট উৎপাদন কত পেয়েছিলাম? 24 একক পেয়েছিলাম। আর কতজন শ্রমিক সেখানে ব্যবহার করেছিলাম? 3 জন শ্রমিক সেখানে ব্যবহার করেছিলাম। তাহলে আমাদের এপি ক্ষেত্রে কত হবে? 24 কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 8 একক। তাহলে এভাবে আমরা গড় উৎপাদনটা বের করতে পারি। গড় উৎপাদনকে আবার এভাবেও লেখা যায়, কিউ এর সাপেক্ষ গড় উৎপাদনকে আমরা লিখতে পারি। এভাবে কিউ এর সাপেক্ষ আমরা এল কে এর প্রেক্ষিতে গড় উৎপাদনটা দেখাতে পারি। যে কোনো ভাবে আমরা যদি শ্রমের প্রেক্ষিতে হয় তাহলে এভাবে এল এর প্রেক্ষিতে লিখবো, আর যদি মূলধনের প্রেক্ষিতে হয় তাহলে এভাবে আমরা লিখতে পারি। এরপর গড় উৎপাদনের পরে আমরা চলে যাচ্ছি প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে।
উৎপাদনকে আমরা এনপি দিয়ে প্রকাশ করি, কারণ এটাকে আমরা মার্জিনাল প্রোডাক্ট বলে থাকি। তাহলে এখন প্রান্তিক উৎপাদন কাকে বলে? প্রান্তিক উৎপাদন হচ্ছে উপকরণে নিয়োগের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন। অর্থাৎ এক একক যদি তুমি অতিরিক্ত শ্রম নিয়োগ করো, আগে যে শ্রমটা নিয়োগ করছো তার চেয়ে যদি আরো এক একক বৃদ্ধি করো শ্রমটা, তার ফলে উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন হচ্ছে তার অনুপাতকে আমরা প্রান্তিক উৎপাদন হিসেবে দেখব। একটু উদাহরণের সাহায্যে আমি তোমাদের বলি। ধরো 3 জন শ্রমিক নিয়োগ করে, ধরো 3 একক শ্রমিক নিয়োগ করে উৎপাদন হচ্ছে 24 একক। 4 একক শ্রম নিয়োগ করে আমরা উৎপাদন পাচ্ছি 30 একক। তাহলে দেখো 3 জনের শ্রমিকের জন্য আমরা পাচ্ছি 24 একক, আরো একজন অতিরিক্ত শ্রমিক যখন নিয়োগ করলাম আমাদের উৎপাদনটা আরো বেড়ে গেল, 30 একক হয়ে গেল। তাহলে এক্ষেত্রে যদি আমাদের প্রান্তিক উৎপাদন বের করতে বলা হয়, শ্রমের প্রেক্ষিতে আমরা কি লিখবো? এমপিএল ইজ ইকুয়াল টু ডেল টিপিএল বাই ডেল এল। এখানে ডেল্টা চিহ্নটা দিয়ে পরিবর্তন বোঝাচ্ছে। যদি মোট উৎপাদনের পরিবর্তনের প্রেক্ষিতে শ্রমের যে পরিবর্তনটা হচ্ছে তার প্রেক্ষিতে যে মোট উৎপাদনের পরিবর্তন, সেটা যখন আমরা অনুপাতের মাধ্যমে প্রকাশ করব তখন আমরা প্রান্তিক উৎপাদন পেয়ে থাকি। এটাকে আবার এভাবে আমরা লিখতে পারি, ডেল কিউ বাই ডেল এল। আমাদের উদাহরণের ক্ষেত্রে আমরা দেখেছি 3 এককের ক্ষেত্রে 24 একক, 4 এককের ক্ষেত্রে 30 একক। তাহলে পরিবর্তনটা আমাদের এক্ষেত্রে মোট উৎপাদনের পরিবর্তনটা কত হচ্ছে? 30 একক। চতুর্থ এককের ক্ষেত্রে পাচ্ছি, আর তৃতীয় এককে পাচ্ছি 24 একক। এটা হচ্ছে মোট উৎপাদনের পরিবর্তন। তাহলে শ্রমের পরিবর্তন কি? 4 বিয়োগ 3, 4 জন শ্রমিকের প্রেক্ষিতে 30 একক পেলাম, 3 জন শ্রমিকের প্রেক্ষিতে 24 একক। তাহলে এই উপরের ক্ষেত্রে আমরা মোট উৎপাদনের পরিবর্তনটা লিখবো, নিচের ক্ষেত্রে শ্রমের পরিবর্তনটা লিখবো। এভাবে প্রত্যেকটা এককের পরিবর্তনের প্রেক্ষিতে আমরা যে মানটা পাবো সেটা হবে প্রান্তিক উৎপাদনের মান। এখানে আমরা কত পাচ্ছি? 30 থেকে 24 গেলে 6, এখানে 4 থেকে 3 গেলে, তাহলে কত হচ্ছে? 6। এভাবে আমরা প্রান্তিক উৎপাদনটা বের করতে পারি শ্রমের প্রেক্ষিতে। শ্রমের প্রান্তিক উৎপাদন ছিল তো এভাবে বের করা যায়। একইভাবে আমরা যদি মূলধনের প্রেক্ষিতে প্রান্তিক উৎপাদনশীলতা বের করতে বলে তখন আমরা সূত্রটা হবে, আমরা কিভাবে লিখব? এমপি কে ইজ ইকুয়াল টু ডেল টিপি কে বাই ডেল কে। এভাবে পরিবর্তনটা ডেলের সাপেক্ষে আমরা দেখাবো এবং শ্রমের প্রেক্ষিত হলে এই সূত্রটা লিখবো, আর মূলধনের প্রেক্ষিত হলে এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারবো। আশা করি তোমরা মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন এই তিনটাই ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা ছকের মাধ্যমে এই জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। আশা করি এরপরে আর কোনো অস্পষ্টতা থাকবে না। ছকের মাধ্যমে, এটা তোমাদের প্রায় সময় অঙ্কে দেওয়া থাকে, একটা ছক দেওয়া থাকে, সেই ছকে শ্রম এবং মোট উৎপাদনের পরিমাণ দেওয়া থাকে, তোমাদেরকে গড় উৎপাদন বা প্রান্তিক উৎপাদন বের করতে বলা হয়। আমি ছকের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমে তোমাদের শ্রমের পরিমাণ এখানে এল দেওয়া হলো, এরপর মোট উৎপাদন, টিপি, যেটাকে আমরা কিউ নির্দেশ করতে পারি, এভাবে প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে ধরো 10 একক শ্রম নিয়োগ করে তোমার মোট উৎপাদন হচ্ছে 100 একক। 12 একক শ্রম নিয়োগ করে তোমার মোট উৎপাদন হচ্ছে 132, আর 14 এককের ক্ষেত্রে তোমার হচ্ছে 168। এভাবে কোনো প্রশ্ন যদি দেওয়া থাকে সেভাবে তোমরা
গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন বের করবে তা দেখানোর চেষ্টা করছি। এক্ষেত্রে মোট উৎপাদন দেওয়া আছে, এখন আমরা গড় উৎপাদন বের করবো। তো আমরা জানি গড় উৎপাদনের সূত্রটা, সেটা হচ্ছে কি AP ইকুয়াল টু এল এর সাপেক্ষে, তাহলে এখানে কি হবে Q/L। আর প্রান্তিক উৎপাদনের সূত্রটা হচ্ছে MPL ইকুয়াল টু ডেল্টা TPL বা ডেল্টা Q/ডেল্টা L। প্রথম ক্ষেত্রে যেহেতু আমাদের মোট উৎপাদন 100 একক 100 আর আমাদের শ্রমের পরিমাণ 10, তাহলে আমাদের এটি হবে 10। দ্বিতীয় ক্ষেত্রে দেখছি যখন শ্রমের পরিমাণ 12 এবং মোট উৎপাদন 132, তাহলে সেক্ষেত্রে আমাদের এটি হবে 132/12, অর্থাৎ এখানে হবে 11। অর্থাৎ এভাবে আমরা মোট উৎপাদনকে যদি আমাদের শ্রমের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি, এপি পাচ্ছি। একইভাবে 168 কে যদি 14 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা পাবো কত, 12। এভাবে আমরা প্রত্যেকটা মোট উৎপাদনকে তাদের শ্রমের পরিমাণ দিয়ে যদি ভাগ করি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা গড় উৎপাদন পেয়ে থাকবো। পরবর্তীতে এমপিএল বের করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি। এক্ষেত্রে বলা হয়েছে কি del Q/del L। তো এই ক্ষেত্রে আমাদের এখানে মোট উৎপাদনের প্রথম ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, যেহেতু শূন্য ধরবো, এবং শ্রমের ক্ষেত্রেও কোনো পরিবর্তন আমরা করিনি, এই জন্য ক্ষেত্রে শূন্য ধরে এই কাজটা করলে আমাদের মানটা আসবে কত, 10। 12 একক যখন আমাদের শ্রমের পরিমাণ 12 একক এবং মোট উৎপাদনের পরিমাণ 132 অর্থাৎ 132, তো সেই ক্ষেত্রে আমাদের পরিবর্তনটা দেখো, আমাদের 10 এককের সময় ছিল 100 আর 12 এককের সময় ছিল 132। তাহলে এটার পরিবর্তনটা কি হচ্ছে, 132 মাইনাস 100 মোট উৎপাদনের পরিবর্তন, এবং নিচে দিব কিসের পরিবর্তন, শ্রমের পরিবর্তন, 12 একক থেকে 10 একক পরিবর্তনটা এভাবে আমরা দেখব। তাহলে দেখা যাচ্ছে এখানে হচ্ছে 32, এখানে হচ্ছে 2, অর্থাৎ আমাদের আনসারটা আসবে কত, 16। একইভাবে আমরা পরবর্তীটা করতে পারি। 168 থেকে এর আগের যে পরিবর্তন 132 বিয়োগ করব মোট উৎপাদনের ক্ষেত্রে, এবং শ্রমের ক্ষেত্রে 14 থেকে 12টা বিয়োগ করব, তাহলে আমাদের আনসার আসবে কত, এখানে হবে 36, এখানে হবে 2, তাহলে এখানে হচ্ছে 18। এভাবে আমরা মোট উৎপাদন থেকে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন বের করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে যে আলোচনা সেখান থেকে তোমরা অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং প্রয়োগমূলক প্রশ্নের আনসার করতে পারবে। আশা করি তোমাদের কোনো ধারণা অস্পষ্ট থাকবে না, যদি থাকে তাহলে তোমরা পরবর্তী ক্লাসে আমাকে কমেন্টের সাথে জানিয়ে দিও, আমি চেষ্টা করবো এই অস্পষ্টতা দূর করার জন্য। আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।